স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার, এতে আইনের ফাঁক গলে বিকল্প কোনো পথ দেখতে নারাজ মানবাধিকার কর্মীরা। এই সঙ্গে আজকে আলোচনার সমাধান কিসে কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদীন আপনার কাছে জানতে চাইবো যে টার্গেট কিলিং বন্ধে সরকারের শিথিল অবস্থানের সমালোচনা করে আসছিলেন আপনারা। সরকার যখন কঠোর উদ্যোগ নিল, পুলিশ বিশেষ অভিযান শুরু করলো, আবার আপনারা সমালোচনায় মুখর হলেন। জঙ্গিবাদ উগ্রবাদ দমনে সরকারের আসলে কি করা উচিত বা সরকার কি করতে পারে? এক কথায় যদি আমি বলি, সরকারের এখন দায়িত্ব হচ্ছে, দেশ একটি ভয়াবহ অবস্থার মধ্যে আছে, দেশের মানুষ অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। তৃণমূল পর্যায়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কথা বাদই দিলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণতন্ত্র মানুষ দেখেছে। মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে আছে সব কিছু নিয়ে। তারপরে হচ্ছে যে একের পর এক অভিজিৎ থেকে আরম্ভ করে একের পর এক কিলিং হচ্ছে। এরপরে আপনার সংখ্যালঘু, তারপরে ওই যে বিভিন্ন মন্দিরের পুরোহিত, এদেরকে হত্যা হচ্ছে। সরকার এগুলার কোনো কুল কিনারা করতে না পেরে একটি সিস্টেম নিয়েছে, কি আপনার যেটা কোনো অভিধানে নাই, কি হলো কি জানি, এটা কি দিছে, ক্রসফায়ার? না না না, ক্রস ফায়ার না, এই সারাশি অভিযান। সারসী অভিযান আর কি। পুলিশ অবশ্য বলে যে সারাশি অভিযান কথাটা তারা বলতে চায় না, এটা মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, তো সারসী বিশেষ অভিযান, অভিযান, পুলিশে কি সারসী বিশেষ অভিযান? অভিযান বলতে আইনের মধ্যেও কিছু নাই। তো এই সারসী অভিযানের মধ্যে দেখেন, এর কয়েকদিন আগেই একটা জাজমেন্ট আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে আসছে, যদিও পূর্ণাঙ্গ জাজমেন্ট বলছে যে তারা একটা গাইডলাইন দেবে। হাইকোর্ট ডিভিশন একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল 54 এবং 167। হ্যাঁ, 54 ধারাতে। এখন এই গ্রেপ্তারগুলো বা কি করা হচ্ছে? এটা কি টার্গেট কিলিংয়ের কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? এখানে দেখা যাচ্ছে যে আপনার যাদেরকে এমনিতেই এই নাম না দিলেও, যেমন চুরির আসামি, মাদক দ্রব্যের আসামি, তারপরে আপনার আর্মসের আসামি, আর্মসের কেসে তো অনেক সময় মানে এটা আদিকাল থেকে ধরা পড়ছে এবং এই জন্য একটা আর্মস অ্যাক্টও আছে। এই দিয়ে তো জঙ্গি দমন হবে না এইটার জন্য, এবং এই যে টার্গেট কিলিংও বন্ধ হবে না। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্য দরকার, এবং সেই জাতীয় ঐক্যের জন্য সকল আপনি বলবেন, কিন্তু এই যে চুরির আসামি বা মানবতার আসামি বা এরকম লোকজন যে ধরা পড়ছে, এ দিয়ে জঙ্গি দমন হবে না, এই কথা ঠিক, কিন্তু বিএনপি যে আবার দাবি করছে যে এই লোকগুলি আসলে বিএনপির কর্মী, সেই দাবিটা কি আমি সঠিক সেটাই কিনা? বলতেছি। জি জি। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু জায়গায় আপনার আম, আহ, রাজনৈতিকভাবেও বেশ কিছু লোককে গ্রেপ্তার করা হচ্ছে। হয়তো তারা একসময় আন্দোলনে অংশগ্রহণ করেছে, বা তারা বিএনপির সক্রিয় কর্মী, নেতা কর্মী, এখন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। দল থেকে তো বলেইছে যে ইতিমধ্যেই কয়েক হাজার বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, এবং সেটা কিন্তু উচ্চ লেভেলের না, তৃণমূল পর্যায়ে, যেটা আপনি হয়তো জানবেন না, কিন্তু বিএনপির যারা অফিসে আছে এবং নীতি নির্ধারক, তারা এই জিনিসগুলো অলরেডি ইতিমধ্যেই বলেছে যে এত হাজার নেতা কর্মীদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন গ্রেপ্তার করেছে, কিন্তু করে এখন সরকারের সাথে তো এবং পুলিশের সাথে তো এই বিষয়ে পারা খুব ডিফিকাল্ট। তার কারণ হয়তো দেখা যাচ্ছে যে পুরানো একটা মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। আপনি সেদিন, আমি ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যে পুলিশের ভ্যানের মধ্যে করে আসামি নিয়ে যায় না, সেখান থেকে অনেকেই চিৎকার করে বলছে, বাবা আমি কোনো এই সন্ত্রাসের সাথে, আমি এটার সাথে জড়িত না, আমাকে পুলিশ এনে একটি পুরানো মামলায় ঢুকিয়ে দিয়েছে। এই যে চিৎকার করে বলছে কিন্তু সে ওখান থেকে। তো এই ঘটনাগুলো ঘটছে। তা আমি মনে করি, যদি সরকার যদি মনে করে যে এই টার্গেট কিলিং বন্ধ করা দরকার এবং প্রকৃতপক্ষে সন্ত্রাসীদের ধরা দরকার, তাহলে পরে সরকারকে এই সিস্টেম বন্ধ করে, এই রাজনৈতিকভাবে গ্রেপ্তার বন্ধ করে, বা এই কি জানি সারসী অভিযানের নাম না দিয়ে প্রকৃত অপরাধীকে ধরার জন্য চেষ্টা করতে হবে। জনাব ইসরাফিল আলম আমাদের সাথে এসে পৌঁছেছেন।
জনাব ইসরাফিল আলম, চাপাতি হত্যা বন্ধে পুলিশ প্রশাসনে বিশেষ অভিযানের পাশাপাশি বন্দুকযুদ্ধের ঘটনাও বেড়ে গেল। অভিযুক্তরা বিচারের আগেই নিহত হলে পুলিশের পক্ষে জঙ্গি গোষ্ঠীর মূলোৎপাটন সম্ভব হবে? এবং এটি কেমন কথা যে পুলিশের কাছে একজন লোক থাকছেন, পুলিশের হেফাজতে থাকছেন, যাকে পুলিশও ধরে নাই, যাকে ধরেছে জনগণ, এবং তাকে হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গিয়ে তাকে আবার মানে মৃত রেখে আসতে হচ্ছে, এটি কেমন কথা আর কি? ধন্যবাদ খালিদ ভাই। আসলে এই ঘটনাটা এনকাউন্টারের ঘটনা, ক্রসফায়ারের ঘটনা, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো কিন্তু এটা নতুন না, এর আগেও হয়েছে। এবং যে শক্তিগুলোকে এখন আমরা 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 অ্যাড্রেস করার চেষ্টা করছি, জঙ্গি এর আগেও হয়েছে দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি? এর আগে হয়েছে, ভালো হয়েছে, না আরো ভালো হবে। আমি বলি জি, যে শক্তিটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, এই শক্তি কিন্তু একটা প্রশিক্ষিত শক্তি, একটা মতবাদ, একটা বিশ্বাস, এবং তারা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ করছে। যেমন আমি আওয়ামী লীগ করে আমার ভিতরে একটা বিশ্বাস আছে, আমার লক্ষ্য উদ্দেশ্য আছে। ওরাও কিন্তু যে কাজটা করছে, ওরা মনে করে এটা তাদের বিশ্বাসের অঙ্গ, ইমানের অঙ্গ, কর্তব্যের অঙ্গ, এই হিসাবে তারা কাজ করছে। আমি আপনাকে খুব সিম্পল একটা কথা বলি। একটা ছেলে, আমি নাম বলতে চাই না সামাজিক ক্ষতি ইয়ার জন্য, গ্রেপ্তার হলো একটা ঘটনা, এই ধরনের ঘটনাতে। খুব আধুনিক একটা পরিবারের ছেলে। সেই ছেলে গ্রেপ্তার হওয়ার পরে তার বাবা ফোন করলো তার এক বন্ধু এমপিকে, যে আমার ছেলে গ্রেপ্তার হয়ে গেছে, তাকে সেভ করো। তার বললো, ফোন করার পর বললো যে আপনি নিজে আসেন অথবা আপনার বন্ধুকে পাঠান, ছেলে কি বলে। ছেলে আসছে, আসার পর কি ব্যাপার, তুমি কেমন আছো? বলে আমি খুব ভালো আছি। তার গায়ে হাতও দেয়নি, কিছুই দেয়নি। তুমি কি ঘটনা করেছো? হ্যাঁ আমি করেছি। কেন করেছো? সে তো মোরতাদ, সে তো নাস্তিক, তার তো বাঁচার কোনো অধিকার নাই। তো চাপা দিতে মারার হচ্ছে নিয়ম আছে, কারণ চাপা দিতে মারলে আমাদের সওয়াব বেশি হবে, পুণ্য বেশি হবে, নেকি বেশি হবে। তো তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হলে তোমার জন্য এটা ভালো কেন? বলতো আমি আল্লাহর কাছে চলে যাব, আমার তো কোনো সমস্যা হবে, আমি বেহেশতে চলে যাব। এই ধরনের বিলিফস নিয়ে তারা এই কাজ করছে। এখন আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, তাদের কাছ থেকে আপনি ক্লুগুলো কিন্তু খুব সহজে আপনি আদায় করতে পারবেন। ওরা স্বীকার করে নেয়, ওরা সহজেই স্বীকার করে নেয়। তার ফলে আমরা যেটা করব যে বেহেশতে পাঠানোর জন্য তাকে সাহায্য করে দেব, না সেটা না। আপনি বিচার বিভাগে কাজ করেছেন, আপনি জানেন আমাদের বিচার ব্যবস্থার যে প্রক্রিয়াটা। আপনি দীর্ঘদিন থেকে আছেন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, আপনি নেতৃত্ব ছিলেন বহুদিন, আপনি জানেন যে বিচার ব্যবস্থার কি বলে। তার কনভিকশন হয়েছে যাবজ্জীবন, সে ছেলেটার কনভিকশন হওয়ার পর সে জেলখানাতে। আমি বলছি এই শক্তিকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন? আপনি বলি ভারতের কথা বলেন, উলফাকে কাউন্টার করার জন্য, ফেস করার জন্য, আমি খালিদ ভাই বলি, তারা সালফা করলো। সেখানে ইনকাউন্টার কিভাবে হলো আপনারা দেখলেন। সারা বিশ্বে আপনি দেখেন এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং আইএস বলেন, তারপরে আরো অন্যান্য সংগঠন বলেন, তারা কিন্তু এই জায়গাগুলোতে এই শক্তি প্রয়োগটা করছে। শক্তি প্রয়োগ আপনি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে আমি একটু জানতে চাই যে এই বন্দুক যুদ্ধের যে কঠোর সমালোচনা বিএনপি করছে, কিন্তু অপারেশন ক্লিন হার্ট থেকে ক্রসফায়ারের প্রবক্তা হিসেবে তো এর দায় আপনাদেরই নেওয়া উচিত, বিচার বহির্ভূত হত্যা ঘোষণা দিয়ে করাটা। শুনেন, ইস্তাবিল সাহেব ভালো রাজনীতিবিদ, আমার বিশ্বাস আছে যে উনি একটা ভালো কথাই বলেছেন, যে এই ঘটনাগুলো আসলে নতুন কোনো ঘটনা নয়, এটা আগেও ঘটেছে। এই আগের বাজনা কিন্তু আমরা সকলেই বাজাই, প্রিভিয়াসলি ঘটেছে, সুতরাং আগামী দিনেও এটা ঘটতে হবে। আরেকটি কথা উনি বলেছে, এটা আসলেই সত্য কথা, যে একটা শ্রেণীর কিন্তু একটা মগজ ধোলাই আছে, যারা এইটা যেমন আগে কিন্তু আমরা দেখতাম যে নকশালের সময় শ্রেণী শত্রুরে খতম করতে হবে, কি বলে, এই সমাজতন্ত্র কায়েম করতে হবে। ওই একটা লাল লাল বই পড়ে, আপনাদের মনে আছে কিনা, আপনি দেখেছেন কিনা, আমরা দেখেছি যে এই যে লাল লাল ছোট ছোট বই, মাওবাদ, লেলিনবাদ, এগুলো পড়াতো আর কি, পড়িয়ে ওই ভালো ভালো ছেলেদেরকে আপনার ব্রেইন ওয়াশ করে ফেলতো। এবং সেরকম এখন অবশ্য ওই সিস্টেমের পরিবর্তে এখন এসছে যে ভেস্তে চলে যাবে। এটা উনি ইস্তাফিল ভাই যথার্থই বলেছে। কিন্তু এখানে বিশেষ কথাটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, আপনার ওই যে কি মাস্টারকে যে আমাদের বরিশালের ছেলে মাদারীপুরে মারলো, বাড়ি হয়েছে বরিশালে, হ্যাঁ গৌরনদীতে। উনি একসময় ছিলেন বরিশাল হাতেম আলী কলেজের প্রফেসর, টিচার ছিলেন আর কি।
তো আমাদের একটা ধারণা ছিল যে এই হাতে নাতে পুলিশ ধরে না, কিন্তু পাবলিক ধরেছে, পাবলিক ধরে পুলিশকে দিয়েছে। তো একটা ধারণা ছিল যে এর কাছ থেকে অন্তত বা কিছুটা ঘটনা উদ্ধার হবে। কিন্তু যেহেতু হাতে নাতে কিন্তু এর আগে কখনো এইভাবে কাউকে Right. ধরতে পারে নাই, হ্যাঁ। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো দেখলাম তার একদিন পরেই দেখলাম আপনার কোর্টে গেলেন সব বুলেট প্রুফ যেটা আমি বলছিলাম। হ্যাঁ, এবং তাকে 15 দিনের রিমান্ডে চাইলেন, রিমান্ডে আনলেন। অতীতে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু রিমান্ডে আনার পরে যে আপনার আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো তথ্য গোপন করার জন্য এরকম করা হয়েছে? আমার যেন কেন মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হয়। না, মানে এটা কি তথ্য গোপন করার চেষ্টা করেছে? আমি ঠিক ওইভাবে বলতে কারণ চাই, তথ্যটাতে আসলে পুলিশের কাছেই দিত, পুলিশ তো চাইলে মানুষ যখন মেরে ফেলতে পারে তথ্য তাকে গোপন কেন করতে পারে। মেরে ফেললো এইটার জবাবটা কে দেবে? কিন্তু না, আমাদের কিন্তু দেশে দেখেন তথ্য এই গোপন সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও একটা বিচার হওয়া দরকার, কিন্তু এগুলো হচ্ছে না বলেই একের পর আপনার এই কিলিংগুলো হচ্ছে। যে কোনো সন্ত্রাসীরই কিন্তু বিচার পাওয়ার একটা অধিকার আছে। মানে সে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু কোনো বা দেশপ্রেমিক রাজনীতিবিদ বলেন, সমাজসেবক বলেন এবং আইনবিদ বলেন, কেউ কিন্তু এটাকে সমর্থন করতে পারে না। আজকেও দেখলাম ওই যে অভিজিৎ হত্যার সাথে একজন জড়িত, তাকেও এই টার্গেট আরে কি বলে ওই বন্দুক যুদ্ধে মারা গেছে। এইটা একটা সিস্টেম শুরু হয়েছে। আপনি তো চাইছিলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি, সেই দৃষ্টান্তমূলক শাস্তি, তাহলে তো ওই সৌদি আরবিয়ার আইন এখানে বাস্তবায়ন করতে আনবেন, বিচার 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবেন, কতল করে দেবেন। কিন্তু অ্যাডভোকেট জেনারেল আবেদিন, আমাদের থেকেই দাবি উঠছিল দৃষ্টান্তমূলক শাস্তির। আপনার সাথে আমার কথা হচ্ছিল আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের বিচার নিয়ে। আমরা দেখছি সেই হত্যাকাণ্ডটি হয়েছিল 2004 সালে। 12 বছর পর হাইকোর্ট সে রায়টি কনফার্ম করেছে, ডেথ রেফারেন্স কনফার্মেশনটি দিয়েছে 12 বছর পর। অ্যাপিলেট ডিভিশন বাকি আছে। এইটার জন্য হচ্ছে মানে আমাদের স্বাভাবিক প্রক্রিয়া এবং হাই প্রোফাইল মামলা। আপনি দেখেন হাই প্রোফাইল মামলা, সাধারণ মামলাতে কি হয় শুনেন, এইটার জন্য কিন্তু এই সমস্ত লোকজনেরা দায়ী নয়, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের সিস্টেম। এখন কথাটা হচ্ছে যারা সরকার পরিচালনা করেন তাদেরকে সুশাসন দিতে হবে। এখন আমার যেন কেন মনে হচ্ছে যে সুশাসন থেকে এখন কুশাসনের দিকে চলে যাচ্ছে। জনাব ইসরাফিল আলম, কুশাসনের দিকে যে যাচ্ছে সেই ব্যাপারে যে আমি অ্যাডভোকেট জেনারেল আবেদিনের সাথে একমত, সেই ব্যাপারে আমি একটি নজিরও উপস্থাপন করতে পারি। সেই নজিরটি হচ্ছে যে 20 দলীয় জোটে থাকা এনপিপি, যাদের পুরো নাম ন্যাশনাল পিপলস পার্টি, তারা একটি ইফতারের আয়োজন করেছিল। সেই ইফতারের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে পুলিশের বাধায়। আপনার সেই খবরটি জানা আছে কিনা? একজন রাজনীতিবিদ হিসেবে পুলিশের এই উদ্যোগ আপনি কতটা সমর্থন করেন? এই ধরনের বাধা কতটা গণতান্ত্রিক? ইফতার পার্টি করলে কি এমন ক্ষতি হতো? উল্লেখ্য, সেই ইফতার পার্টিতে বেগম খালেদা জিয়ার আসার কথা ছিল। হোটেল সোনারগাঁই কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছে, রমনা থানার পুলিশ বলেছে এই ইফতার পার্টি করা যাবে না। জনাব ইসরাফিল আলম, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে কুশাসনে অংশগ্রহণ সম্পর্কে আপনার মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছিলেন বিরতির সময় যে কথা, যে কুশাসনের দিকে যাচ্ছে দেশ। আমি কুশাসনের একটি উদাহরণ হিসেবে বলছিলাম 20 দলীয় জোটে থাকা একটি দল যাদের নাম ন্যাশনাল পিপলস পার্টি, তাদের একটি ইফতার পার্টি পুলিশের বাধায় হতে পারেনি। ইফতার পার্টি পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না পুলিশ। মানে রাজনৈতিক নেতা হিসেবে পুলিশের এই উদ্যোগ আপনি কতটা সমর্থন করেন? আসলে ধর্মীয় স্বাধীনতার প্রত্যেকটা মানুষেরই আছে, যুক্তিসঙ্গত নির্দেশের ব্যতীত। ইফতার পার্টিটা সোনারগাঁ হোটেলে হয়েছিল, একটা সুরক্ষিত জায়গা। এখানে ভিআইপিদের মুভমেন্ট হয়, বিদেশিরা আসে, ব্যবসায়ী বিনিয়োগকারীরা আসে। হয়তোবা সরকারের কাছে আমি অ্যাকচুয়ালি বিষয়টা সম্পর্কে আমি কোনো তথ্যই পাইনি, আজকের ঘটনা হয়তো। তারপর আমি বলবো যে পুলিশ যদি এটাকে যদি ভণ্ডুল করে বা স্থগিত করার জন্য নির্দেশ দেয়, তাহলে নিশ্চয়ই তাদের কাছে জননিরাপত্তা বা আইন শৃঙ্খলাজনিত কোনো তথ্য তাদের কাছে ছিল বলেই তারা এটা করেছে। কারণ ইফতার পার্টিতে বাধা দেওয়া খুব একটা যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য কাজ এটা কিন্তু কেউই মনে করে না। হয়তো বা অন্য কোনো প্রোগ্রাম ছিল বা কোনো একটা তথ্য বা সংবাদ তাদের কাছে ছিল বলে হয়তো এমনটা করেছে। আপনারা কি এরকম মনে করছেন না জনাব ইসরাফিল আলম, যারাই হচ্ছে আওয়ামী লীগের না একচাটিয়া বললে হবে না। বেগম জিয়া প্রতিদিনই ইফতারি পার্টি করছেন। হ্যাঁ, বেগম জিয়া প্রত্যেকদিন ইফতার পার্টি করছেন। বিএনপি দেশে শহরে
গ্রামে, জেলায়, উপজেলায় সব জায়গাতেই ইফতার পার্টি করছে, সেই জায়গাতে তো বাধা হচ্ছে না। পার্টিকুলার একটা জায়গাতে একটা ঘটনায় বাধা দেওয়া হয়েছে, হাজার ঘটনার মধ্যে একটাতে বাধা দেওয়া হয়েছে, এটাকে আমরা বড় করে কেন দেখছি? নিশ্চয়ই এটার ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা বক্তব্য পুলিশ দিবে, যেহেতু তারা কেউ এখানে নাই, ওদের সে বিষয় নিয়ে আলোচনা কিন্তু না আপনি করাটাই ভালো। মনে করছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা পুরোপুরি অবহিত আছে? এটা আপনি ভালো বলবেন, কারণ আপনি তো কোনো কথা বলতে তো বাধা প্রাপ্ত হন না। কিন্তু অ্যাডভোকেট জয়নুল আবেদিন তো মনে হয় একটু বাধাপ্রাপ্ত হন। জয়নুল আবেদিন ভাই খুব সুন্দর কথা বলেছেন, কুশাসন আমি একটু বলি। জি। কারণ লমেকেরা এই দেশে আর মারা যায় না। হ্যাঁ, এদেশে কোনো লমেকার, কোনো সংসদ সদস্য বা কোনো সাবেক মন্ত্রী, কিবরিয়া সাহেবের মতো, আসুনার মাস্টার সাহেবের মতো, এবং মুঞ্জুরুল ইমাম, মমতাজ ভাইয়ের মতো, আমদাদ মাস্টারের মতো কোনো ভালো লোক মারা যাচ্ছে না, বড় বড় মানুষ। এটা কুশাসন যদি আপনারা বলেন তাহলে বলতে পারেন। ল মেকার তো সব এখন আওয়ামী লীগেরই, আর মারা যাবে মানে মানে না তবুও তো, মানে তবুও তো কেন শুধু আওয়ামী লীগ হবে কেন, তার বাইরে আছে না? আওয়ামী লীগের বাইরে আছে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি। তারপরে 65টা জেলায় একসাথে বোমা হামলা হচ্ছে না, কোর্টে বোমা হামলা হচ্ছে না, জজ মরছে না। এটাকে যদি আপনারা বলেন যে কুশাসন, তাহলে তো বলার কিছু নাই। আবার দেখেন এই আমাদের হচ্ছে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা ভয়াবহ, মানব সভ্যতার একটা একটা চরম বিপর্যয় সেখানে সংঘটিত করা হয়েছে। তো আপনারা যদি বলেন যে এগুলো কুশাসন, কিন্তু তাহলে তো বলা কিছু। অর্থনৈতিকভাবে তো সাংঘাতিক কুশাসন নাকি দুঃশাসন নাকি কি লুটপাট কি বলবো, সেটা তো সাংঘাতিক। তারপরে তো জিডিপি কোথায় চলে গেছে, উন্নয়ন কোথায় চলে যাচ্ছে। অর্থমন্ত্রী সংসদে বলছেন সাগর চুরি হয়েছে অর্থ ক্ষেত্রে, তারপর আপনি কুশাসন বলবেন না? সেটা উনি বলেছেন, এটা আপনাকেও আমি দেখেছি, আপনি ছিলেন সংসদে সেই সময় উনি ছিলেন, এবং এটার ব্যাখ্যা উনি দিবেন নিশ্চয়ই। আমি এইটুকু বলবো যে আজ থেকে 10 বছর আগে আমার খালিদ ভাই কত মাইনা পেতেন আর এখন কত পান। না মানে এখন 20,000 কোটি টাকা চুরি হওয়াটার সাথে আমার মাইনার কি সম্পর্ক? আমার জয়নাল আবেদিনের ভাইয়ের ফি কত ছিল, এখন ওনার ফি কত হয়েছে? না ফি উকিলটা বরাবরই অনেক টাকা। সব দিক থেকে দেখবে যে প্রত্যেকের আয় বেড়েছে, জীবন জীবিকা। আমি একদম স্পেসিফিকলি জানতে চাই যে আপনি আমি একটু আপনার, আমি সত্যি কথা বলি, আমাদের মধ্যে যেটি সবচেয়ে বেশি প্রশ্নটি হয় সেটি একটু আপনার অনুভূতি জানতে চাই। সংসদ সদস্য হিসেবে আপনি সেখানে বসেছিলেন, অর্থমন্ত্রী বলছেন অর্থনৈতিক খাতে সাগর চুরি হয়েছে এই সরকারের সময়, আপনি এইটিকে কুশাসন বলবেন না কোনটিকে কুশাসন বলবেন? অর্থমন্ত্রী যে কথা বলেছেন আপনারা নিশ্চয়ই আমার বাজেট বক্তৃতা শুনবেন, তার বাইরে আমি বলতে চাই না। আমি বলেছি আমাদের সরকারের অন্যান্য সরকারের সময় অন্যান্য সেক্টরে অনেক বিপর্যয় হয়, বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু আমাদের সরকারের সময় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে, আর্থিক সেক্টরে কিছু কিছু ঘটনা ঘটেছে, এগুলো খুবই দুর্ভাগ্যজনক, এগুলো গ্রহণ করার মতো নয়, সমর্থন করার মতো নয়। এবং ঘটনা ঠিক আছে, ঘটার পর যদি দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে আমরা আমরা মনে করতাম যে মাননীয় অর্থমন্ত্রী যথেষ্ট সক্রিয় আছে। আমরা এটা পার্লামেন্টে শুধু আমি নয়, সরকারি দল বিরোধী দল সবাই বলেছেন এই জায়গাতে আমাদের একটা দুর্বলতা আছে, সুশাসনের অভাব আছে। সুশাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, অর্থমন্ত্রী সহ আপনার আইন প্রণেতারা, তবু আপনি এটা দূর করে যাচ্ছেন এখানে যদি সুশাসন প্রতিষ্ঠা করা না যায় তাহলে নিশ্চয়ই আমাদের বাজেট বাস্তবায়ন থেকে শুরু করে আমাদের টার্গেট সরকারের যে ফোরকাস্টিং আছে এটা অ্যাচিভ করা কঠিন হবে। আর অর্থমন্ত্রী যখন সাগর চুরির কথা বলেছেন তখন উনি বৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন, অনেক সম্মানী মানুষ, আমরা এত খুবই শ্রদ্ধা করি। ওনার উপর একটা দায়িত্ব এসে গেছে এই সাগর চোরদের ধরার এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা। নিশ্চয়ই আমার ধারণা হচ্ছে যে এই বক্তব্যটি আপনারা জারি রাখবেন সংসদে, যে সাগর চোরদেরকে আমরা দেখতেও চাই, ধরাও দেখতে চাই, শুধু কথার আমরা শুধু কথার মধ্যেই থাকতে না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি আপনাকে জানতে চাইব যে আপনিও কিছুক্ষণ আগে বললেন আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট, যিনি আপনাদের দলের একজন সিনিয়র নেতাও বটে, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি বলছেন যে শুধু পুলিশি উদ্যোগ দিয়ে টার্গেট কিলিং বন্ধ করা সম্ভব না। আমরা বিশ্বাস করি, আমি তাকে কোট করছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্র ফিরে এলে জঙ্গিবাদের অবসান অবশ্যই ঘটবে। তাইলে কি আমরা একটা সমীকরণ টানতে পারি এরকম যে জঙ্গিবাদীরা গণতন্ত্র কায়েমের জন্য টার্গেট কিলিং করছে? এই জঙ্গিবাদীরা গণতন্ত্র কায়েমের জন্য টার্গেট কিলিং করছে না, এটা আমি বিশ্বাস করি। তাহলে গণতন্ত্র ফিরে আসলে জঙ্গিবাদ কেন বন্ধ হবে? এই জন্য বন্ধ হবে, তখন পিপলসের মধ্যে আপনার একটা ঐক্যবদ্ধতা আসে। মানুষ যখন তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে তখন তার দায়িত্ববোধ আসে। এই যে দেখুন, এই যে অর্থমন্ত্রী সাহেব বললেন, এই যে মানে কি বলে সমুদ্র চুরির কথা যে বললেন, কেন দূর করতে পারতেছেন, ইসরাফিল ভাই অবশ্য বললেন না। তার কারণ দেখেন, ঘরের মধ্যে যদি মনে করে দিতে চাই, বাংলাদেশে কিন্তু সবসময় দুর্নীতি হয়েছে, কোনদিন কোন অর্থমন্ত্রী এইভাবে স্বীকার করেন না। সেই জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেই এই কারণে যে তিনি স্বীকার করেছেন, যদিও কিছু করতে পারছেন না। না পারার পিছনে কারণ হলো যে যদি আপনার ঘরের মধ্যে যদি চোর
ঘরের লোকেরা যদি চুরি করে তাহলে পরে সেটা আপনার ধরা যায় না। এখানে যে জিনিসটা সবচেয়ে বড় হিসাবে দেখেন বাংলাদেশ ব্যাংকের টাকাও চুরি হয়ে যায়। এটা কিন্তু অতীতে ফিলিপাইন স্বীকার করেছে যে ফিলিপাইন থেকে নেওয়া হয়েছে। অতীতে কিন্তু কখনো এইটা হয় নাই। ওনারা মানে এই মানে কি বলে ইসরাফিল ভাইরা তো সবসময় সব অতীতের ইতিহাস টানেন। আমি একটু অতীতের ইতিহাস টানি পাচ্ছেন না, কিন্তু এখানে আমি যেটা বলছেন ঘরের লোকেরা চুরি করছে বলতে আপনি ধরতে পারছেন না। এর আগে ঘরের লোকদের চুরির কথা বলতেও শুনি নাই আমরা কাউকে। না না, কিন্তু না এরকম পুকুর চুরি কিন্তু কখনো হয় নাই, মানে এরকম সমুদ্র চুরি কখনো হয় না। যেমন আপনি দেখেন এই প্রত্যেকটা ব্যাংক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, প্রত্যেকটি ব্যাংকের, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের এই সমস্ত ঘটনাগুলো শোনা যাচ্ছে। যাই হোক, আমি ওই লাইনে যাচ্ছি না। আপনি আমার যে প্রশ্নটি করেছেন, একটু ইয়া হবেন যে সোনালী ব্যাংক এবং ইয়াদের যতগুলি মানে খারাপ ঋণ আছে সেই খারাপ ঋণগুলি শুরু কিন্তু এই সরকারের আমল থেকে না। না না, ঋণের কথা বাদ দেন, আপনার এখানে দেখেন এই তারপরে শুধু এইটাই না, ওই যে কি জানি বলে শেয়ার মার্কেট, জি, সেটা কাদের কন্ট্রোলে? সেটা কি বিএনপির লোকের কন্ট্রোলে? এখন আপনি এই সমস্ত পুরানো ঢোল না বাজিয়ে, দেশে এখন ভয়াবহ অবস্থার মধ্যে আছে। দেশের টার্গেট কিলিং হচ্ছে, আপনার বিচার বহিত হত্যাকাণ্ড হচ্ছে, দেশের সম্পদ লুট হচ্ছে, অর্থমন্ত্রী পার্লামেন্টে এই সমস্ত বলছেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারপরে আপনার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আপনি এতগুলো খুন খারাপি হয়ে গেল, তারপরে সেখানে নির্বাচন কমিশন বলছে যে আইন মোতাবেক নির্বাচন করাটাই হলো কি বলে সার্থকতা, আইন মোতাবেক নির্বাচন করেছে। এই যে একটা সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি, তাহলে আমরা ধরে নেই যে গণতন্ত্র এখন নেই, গণতন্ত্র ফিরে এলে জঙ্গিবাদ থামবে। তার মানে কি জঙ্গিবাদ করা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য? না, এটা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে যারা দেখেন, যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, আমি অবশ্যই আইডিওলজিতে বিশ্বাস করি না যে মানুষ মারলেই আপনার গণতন্ত্র কায়েম হবে। এটা আমি এই সিস্টেমে বিশ্বাস করি না। আমার যেন কেনই মনে হচ্ছে এর সাথে একটা মানে কি বলে শক্তি জড়িত আছে, যাদেরকে সরকার ধরতে পারতেছে না পেরে। আপনার যখন দেখবেন যে কোনো কিছু ধরতে না পারে তখন শুধু হাবুডুবু খায় মানুষ। ওই যখন সমুদ্রের মধ্যে পড়ে যায় না, তখন এই কলার বাকল ধরতে চায়, এইটা ধরতে চায়, ওইটা। আমার মনে হয় এরকম একটা অবস্থার মধ্যে সরকার পড়ে গেছে। সুতরাং যেহেতু সরকার এই অবস্থার মধ্যে পড়ে গেছে, সরকারের এখন উচিত যে এই দেশে শুধু একটি দল এই দেশপ্রেমিক না, অনেকগুলো দল আছে, সেই দেশপ্রেমিক দল নিয়ে এবং আপনার সুশীল সমাজ নিয়ে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা ঐক্যবদ্ধ আলাপ আলোচনার মাধ্যমে এই দেশকে এই সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত করা দরকার এবং একটা গণতান্ত্রিক পরিবেশে দেশটাকে ফিরিয়ে আনা দরকার। আমার মনে হয় যে বিষয়টি একদমই পরিষ্কার করেছেন জনাব ইসরাফিল আলম। কিছু হত্যাকাণ্ড আক্রমণের কারণে আপনি জানেন যে আতঙ্কে থাকা হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠন সংবাদ সম্মেলনে গত শুক্রবার অভিযোগ করেছে যে এই সরকার আমাদের ভোট পাওয়ার জন্য ব্যবহার করে, কিন্তু ভোটের পর তারা আমাদের খোঁজ নেয় না। অভিযোগটি আসলে সেখানেই শুধু থেমে থাকেনি, হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর লুটপাটের সকল ইতিহাস পার করেছে আওয়ামী লীগের বর্তমান সরকার, এরকম কথা বলছেন অনেক স্থানীয় সংখ্যালঘু নেতা, অথচ এটা আপনারা বারবার আপনাদের কাছে ব্যবহার করেন। আমি যদি শুধু একটি উদাহরণ দেই যে হিন্দু মহাজোটের ঝিনাইদহ জেলা শাখার নেতা সুভাষ চন্দ্র সাহা বললেন, ঝিনাইদহ জেলা হিন্দুদের 20 একর জমি ও দিঘি এবং লিচু বাগান স্থানে আওয়ামী লীগের নেতারা প্রশাসনের লোকেরা মিলে লুটপাট করছে, অথচ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন পর্যন্ত ব্যাপারে কিছু করেননি। হিন্দু নারীরা এখন নিরাপত্তার অভাবে হাতের শাখা ও সিঁদুর খুলে মুছে চলাফেরা করে যে তিনি অভিযোগ করেন, যে অভিযোগগুলি প্রতিপক্ষের উপর করা হয়। জনাব ইসরাফিল আলম, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনি বলবেন যে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলে বা রাজনৈতিকভাবে আপনারা ব্যবহার করেন, সেই সংখ্যালঘুদের সাথে আপনাদের একই ব্যবহার। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি আবার আপনার কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে কুশাসনের কথা বলতে গিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলছিলাম। স্বয়ং হিন্দু মহাজোট তারা অভিযোগ করছেন যে আপনারা নানাভাবে এই সংখ্যালঘুদের জন্য ভোটের জন্য ব্যবহার করে পরে ভোটের পরে তারা খোঁজ নিচ্ছেন না, বরং
আক্রমণ করছেন, নির্যাতন করছেন? বাংলাদেশ নীতিগতভাবে আদর্শগতভাবে অসাম্প্রদায়িক দল, সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকারকে যোগ্যতাকে স্বীকৃতি দেয়। আপনি গবেষণা, আমি মনে করি যে আপনি ভীষণভাবে গবেষণা বান্ধব মানুষ। আমি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি প্রকৃত ইয়েটা তুলে ধরার জন্য বলছি। বর্তমান সরকারের সময় আপনি যে এলাকার কথা বললেন, সেই এলাকার এমপি হচ্ছে একজন মন্ত্রী, একজন সংখ্যালঘু মন্ত্রী, আমাদের এই যে নারায়ণ চন্দ্রবাবু, উনি নিজে যদি উনার সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা না দেন, তাহলে ওই জায়গাতে গিয়ে যদি আর মুসলমানেরা গিয়ে হস্তক্ষেপ করেন, অনির্বাচিত কোনো নেতা, তাহলে বলবে যে এখানে এসে হিন্দু সম্প্রদায়ের নেতার উপর আর এক নির্যাতন শুরু হয়েছে। আমি এটাকে ক্লিয়ার করার জন্য খালিদ ভাই আপনাকে একটি কথা বলবো, বর্তমান সরকারের সময় কতগুলো এসপি, কতগুলো ডিসি, কতগুলো ইওনো, কতগুলো ওসি, কতগুলো সচিব, যুগ্ম সচিব, কতগুলো চেয়ারম্যান, এমডি হিন্দু সম্প্রদায়ের আছে, বিচার বিভাগের প্রধান সহ, সেগুলো একটু গবেষণা করবেন। আর বাংলা স্বাধীনতার পর আগে কতজন ছিল সেটা গবেষণা করবেন। আমি বলতে চাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়ন, তাদেরকে কি আমি যেটা বলতে চাচ্ছি, ডিসিএসপি দের কি তারা আপনার যোগ্যতা ছাড়াই নিয়োগ দিয়েছে? সেটা না, তারা যদি না করে আপনি কি করবেন? তাদের ক্ষমতায়নের কথা বলছি, তাদের মর্যাদা, তাদের মূল্যায়নের কথা বলছি। সংখ্যালঘু সম্প্রদায়ের যে শ্রেণী পেশার মানুষদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চভাবে ক্ষমতায়িত করার চেষ্টা করেছে, ব্যবহৃত হচ্ছে, তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছে, মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। তারা তাদের কাজ দায়িত্ব যদি পালন না করেন, নেতৃত্ব দিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সম্প্রদায়ের লোকদের দেখে রাখো, দেশকে দেখে রাখো, দেশের মানুষকে দেখে রাখো, অসাম্প্রদায়িক চেতনার ভিতর দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করো। সেই জায়গাতে যদি কারো কেউ ফেল করে, তো আমি এই কথা বলবো যে অভিযোগগুলো করা হয়েছে, এই অভিযোগগুলো হয়তো বিচ্ছিন্ন, সার্বজনীন নয়। আপনি যে আমি যে এলাকার এমপি, সেই এলাকাতে আসেন, সেই এলাকাতে কি অবস্থা? সেই এলাকায় সংখ্যালঘুদের কোনো সমস্যা নেই, শান্তিতে আছে। অতীতে তাদের ওখানেই বরং সমস্যা ছিল, সেগুলো সমাধান করা হয়েছে। তাদের অধিকারহীনতার যে জায়গাগুলো ছিল সেগুলোকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করেছি এবং করছি। উনি হিন্দু সম্প্রদায় জমিতে যেতেই পারেনি, ভুয়া কাগজটা তৈরি করে উনি মুসলমানরা দখল করেছিল। এখন তাদেরকে সেখানে তাদের অধিকার এবং তাদের ভোগ দখলের সুযোগ সুবিধা আমরা সহযোগিতা করেছি, ডকুমেন্ট রেকর্ড করে দিয়েছে, কিন্তু আমরা সহযোগিতা করেছি, পরিবেশ করে দিয়েছি। তা আমার কথা, এটা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন ঘটনা যেটা বলা হয়েছে, এটা সার্বজনীন নয়। বাংলাদেশের বাস্তব চিত্র কিন্তু এটা নয়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, গতকাল এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলছেন, কোট করছে তাকে, বাংলাদেশে আজকে তিনি যে বসে আছেন, তিনি কি দেশের প্রধানমন্ত্রী নাকি তিনি অন্য কোনো মন্ত্রী হিসেবে আছেন কিনা সেটা বলা মুশকিল। আজকে দেশে মানুষ মনে করে যে তিনি প্রধানমন্ত্রী নন, তিনি নামে প্রধানমন্ত্রী, তিনি অন্যের নির্দেশ পালন করেন, কাজে তাকে প্রধানমন্ত্রী বলা যায় না। এ থেকে আমরা কি বার্তা নেব? আপনার কাছেই বা এর ব্যাখ্যা কি? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি বলছেন যে তিনি প্রধানমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী হিসেবে আছেন কিনা সেটা বোঝা যায় না। এটি মানে কি বার্তা আমরা আসলে নিতে? দেখেন, বেগম খালেদা জিয়া একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রধান। তিনি কোন দৃষ্টিভঙ্গির থেকে বলেছেন এটা আমাদের মতো কর্মীদের ব্যাখ্যা দেওয়া খুবই দুষ্কর। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি দেশের প্রধানমন্ত্রী এই প্রতিটি মিটিংয়ে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি মিনিটে শুধু এই বেগম জিয়া এইটা করেছে, তারেক রহমান এইটা করেছে, অমুক এইটা করেছে, কিন্তু এই যে সন্ত্রাসীরা এইটা করেছে, এই আপনার এই কি বলে দুর্নীতিবাজরা এইটা করেছে, দুর্নীতিবাজরা ধ্বংস করছে, এই সমস্ত কথা না বলে শুধু বক্তৃতায় দেখবেন যে এই একমাত্র। তো এই যে একটু আগে ইসরাফিল ভাই যে কথাগুলো বললেন যে এই লোকগুলো স্বপ্ন দেখে ভেস্তের, এখন এই বেগম জিয়া কি ভেস্তের স্বপ্ন দেখাচ্ছে এই ওনাদেরকে? এবং সেই কারণে কি একটা দেশের প্রধানমন্ত্রী, শোনেন, এই যে ঘটনাগুলো কেন একটার পর একটা ঘটছে, তার কারণ হচ্ছে প্রতিটি ঘটনার পরেই দেখবেন যে বলা হচ্ছে তীর ছুঁড়ে দিচ্ছে বিএনপি, জামাত এটা করছে। আরে এইটার জন্য তো একটা শ্রেণী তৈরি হয়েছে অ্যাজ পার ইসলামিক ভাইয়ের কথা মতো, যে শ্রেণীটা আপনি বিপথে চলে গেছে, যারা আসলে বিপথে চলে গেছে, এখন তাদেরকে যদি আপনি বাঁচাবার জন্য আপনি নিয়ে যান তীর অন্যদিকে, তাহলে ইনভেস্টিগেশন এজেন্সিও তো একটা বিপদের মধ্যে আছে। যারা ইনভেস্টিগেট করে তারা তো বিপদের মধ্যে থাকে। আরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে এইদিকে যাইতে, আমরা কেন এইদিকে যাই? সেইখানে এই সমস্ত কারণগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে, চিন্তা করতে হবে। এবং সরকার প্রধান যখন কোনো কথা বলেন, তাকে কিন্তু একজন বিরোধী দলীয় নেত্রী হয়তো বা
অনেক কথাই বলতে পারেন, আমিও হয়তো অনেক কথা বলতে পারি, কিন্তু একজন সরকার প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বলেন, তিনি এই সমস্ত কথা বলতে পারেন না, বলা উচিত না। তাইলে পরে এই একটা দেশের সন্ত্রাস নির্মূল হয় না। জনাব ইসরাফিল আলম, হঠকারী দল জাসদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আপনাদের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ কতটা সতর্ক রয়েছে, স্থানীয় ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে এই সতর্কতার কি প্রভাব, কি প্রতিপত্তি আপনারা দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইসরাফিল আলম, হঠকারী দল জাসদ থেকে কতটা সতর্ক রয়েছে আওয়ামী লীগ? আপনাদেরকে সতর্ক থাকতে বলেছেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। খালিদ ভাই, আসলে আপনার প্রশ্নটা এটা নীতি নির্ধারণের প্রশ্ন। আমি নীতি নির্ধারণের ধারে কাছে নাই। এখন স্বর্গের খবর যদি আপনি মর্তের মানুষের কাছে জিজ্ঞেস করেন, তাহলে এটা আমার মনে হয় নেতাদের সাথে ইভেন আইন প্রণেতাদের এত দূরত্ব। আশরাফ ভাই উনি হলেন আমাদের স্বর্গ আর মর্তের তুলনা দিচ্ছেন। দুইবারে সাধারণ সম্পাদক। জি জি, উনার কোনো বক্তব্য রিভিউ করলে মানুষ আইন প্রণেতাদের এত দূরত্ব। আশরাফ ভাই উনি হলেন আমাদের স্বর্গ আর মর্তের তুলনা দিচ্ছেন। দুইবারে সাধারণ সম্পাদক। জি জি, উনার কোনো বক্তব্য রিভিউ করলে মাননীয় প্রধানমন্ত্রী করতে পারেন, সমালোচনা আমরা করতে পারি বা আমাদের ব্যক্তিগত মত প্রকাশ করতে পারি। তা আমি শুধু বলবো, আমাদের প্রেসিডিয়াম মেম্বার, প্রখ্যাত ছাত্রনেতা মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন এটা উনার ব্যক্তিগত বক্তব্য। তো আমি মনে করি জাসদ আমাদের মহাজোটের সাথে আছে, আন্দোলনের সঙ্গে সংগ্রামী ছিল, আবার সরকারেও আছে। এটা তাদের সম্পর্কে তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই জেনে শুনেই তা ক্যাবিনেটে নিয়েছেন, জোটে নিয়েছেন। তো এই বিষয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দেয়, আমরা সেটাকেই সঠিক এবং এটা ম্যান্ডেটরি হিসেবে আমরা গ্রহণ করতে পারবো। আশা ভাই বক্তব্য দেওয়ার পর উনি লন্ডন চলে গেছেন, এরপর ওনার সাথে আর এই বিষয় নিয়ে কোনো কারো কথাও হয়, ব্যক্তিগত পর্যায়েও হয়নি, প্রেসের পক্ষ থেকে। আমার মনে হয় যে জনাব ওবায়দুর রহমান যেটি বলেছেন সেটি ওবায়দুর রহমানের ব্যক্তিগত মতামত, কারণ সাধারণ সম্পাদক কোনো ব্যক্তিগত মতামত দেন না বলে আমাদের বিশ্বাস। তিনি মিন করে এটি বলেছেন হঠকারী দল জাসদ। তো এই বিষয় নিয়ে আমার মনে আমার অবস্থান থেকে কোনো মূল্যায়ন করা উচিত এটা সঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিষয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। দৃশ্যটি যদিও একদিন আগের, কিন্তু আমার কাছে এটি খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে যে বাংলাদেশে মোট 1 লাখ আলেম বা ইমাম, আলেম মুফতি ইমাম সই করেছেন 1 লাখ জন, যে ইসলামে তারা বলছেন যে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামে হারাম। তারা এই বিষয়টি আসলে পৃথিবীর মানে আন্তর্জাতিকভাবেও আমরা এটা দৃষ্টান্ত হয়ে থাকছে। এই প্রথম বোধহয় এতজন মানে ইসলামী স্কলার তারা একমত হয়ে 1 লাখ জন, আমি অন্য কোন দেশে এরকম হয়েছে কিনা আমি জানি না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন? না, এটা যদি 1 লাখ যদি হয়ে থাকে বা যদি ইভেন যদি একটা স্টেপও হয়ে থাকে, আমি এটাকে মানে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি না। আমি তো আগেই বলেছি যে এই যে যারা এই সমস্ত পথে বিপথে চলে গেছে, তাদের বিরুদ্ধে শুধু আলেমরা কেন, প্রত্যেকের অ্যাকচুয়ালি এগিয়ে আসা দরকার, এবং সেটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা দরকার। সরকারও যদি মিন করেন যে এই সমস্ত থেকে দেশকে রক্ষা করা দরকার, জাতিকে বাঁচানো দরকার, তাহলে সরকারও উচিত যে সকলকে মিলে আপনার এটার বিরুদ্ধে যাতে এগিয়ে আসে, সেরকম একটা সংলাপের মধ্যে যাওয়া। জনাব ইসরাফিল আলম, আজকে আপনি জানেন যে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলের মানববন্ধন হয়েছে। সেই মানববন্ধনের কারণে আজকে রাজধানী সড়কগুলিতে প্রচন্ড যানজট লক্ষ্য করা গেছে। কারণ 3টা থেকে 4টা পর্যন্ত যে জনমত গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 15টি পয়েন্টে অবস্থানে সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ অনেক আগে থেকে যান চলাচল ঘুরিয়ে দেয়, বন্ধ করে দেয়, নানা কাহিনী করে। এইটি কতটা জরুরি ছিল এই মানববন্ধন? 3টা যখন অফিস থেকে লোকে ফিরছে, মানববন্ধনের জন্য বোধহয় যানজট কেন হবে আমি তো বুঝতে পারি। তো রাস্তার ধার দিয়ে সবাই হাত ধরে দাঁড়ায়, এখানে তো রাস্তায় চলাচলে কোনো সমস্যা। এর রাস্তার একটি জায়গায় যদি একটি গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়, একটু যদি কম করতে হয়, তাহলে ঢাকা শহরে এটা বিরাট প্রভাব পড়ে। বিষয়টাকে আমি খুব বাস্তবসম্মত মনে করছি না, কারণ মানববন্ধন ইনোসেন্ট একটা খুব স্বাভাবিক সুন্দর। আমরা যখন মাঠেতে কিন্তু গুলিস্তান থেকে প্রতিদিন পর্যন্ত বেশ মানববন্ধন করতে হবে, গুলিস্তান থেকে বেশ উদ্বুদ্ধ করার জন্য, আসলে মোটিভেশনাল প্রোগ্রাম, অ্যাওয়ারনেস করার জন্য, তো এটা মোটিভেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। গুলিস্তান থেকে গুলিস্তান থেকে মসজিদ পর্যন্ত বেশ যানজট দেখা গেছে।
বিভিন্ন স্থান থেকে মিছিলও আসছে, কিন্তু সেই জন্য কিন্তু ওলি যানবাহন মিছিল করার কোনো কর্মসূচি ছিল না, মিছিল করে করে এসেছে। তারা সরকারি দলের মিছিল করেছেন, করা তারা যাবে, অতিরঞ্জিত করেছেন, অতি উৎসাহী হয়ে করেছেন, ছিল শান্তিপূর্ণ মানববন্ধন, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষদেরকে মানে অর্থাৎ অতি উৎসাহী লোক আর কি। হ্যাঁ হ্যাঁ, তারা হয়তো এটা করতে পারে। অতি উৎসাহী লোক, যেমন আপনার ওই কি জানি আজকে চিটাগাঙে দেখলাম যে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে গোলাগুলি, কাজে এগুলো হলো উৎসাহী ছাত্র। জোয়ারের পানির মধ্যে খালি পানি আসে না, কিছু ময়লা আবর্জনাও আসে, এই ধরনের সমস্যা ওই কারণেই হয়। আর আপনি যেটা বলেছেন 1 লাখ আলেমের যে এটা একটা সাংঘাতিক সিগনিফিকেন্ট। এই জন্য আপনি দেখেন এই যে হুজি, তারপর হিজবুত তৌহিদ, হরকাতুল জিহাদ, তারপর মার্কাজুল ইসলাম, আনসারুল বাংলা টিম, জেএমবি সহ বিভিন্ন নামে, বিভিন্ন আকারে প্রকারে, বিভিন্ন সময় যে সংগঠনগুলো জাগ্রত হচ্ছে, এদের বক্তব্য কি? আল্লাহর আইন কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আইন সরকার প্রতিষ্ঠা করতে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য তারা বলতে চাই যে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই যে টার্গেট কিলিং, আওয়ামী ওলামা লীগ আবার এটিকে বলছে যে তারা এটার সাথে একমত নয়। না, ওলামা লীগ কি আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু পার্টির পক্ষ থেকে স্টেটমেন্ট করে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের তো কোনো সহযোগী পার্টির পক্ষ থেকে স্টেটমেন্ট আপনারা কোনটিকে বলবেন? আমরা কিন্তু আসলে সাধারণ সম্পাদকের বা সভাপতির কোনো বক্তব্য এই সম্পর্কে পাই না। না, তারা বাংলাদেশের আওয়ামী লীগের কোনো রিকগনিশন এই সংগঠনের সাথে না না, সেটি আপনি বলছেন যে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেত্রীদের কিন্তু দেখেছি পার্টিতে এই ওলামা লীগের বিভিন্ন কিছুকে, এবং ওলামা লীগের ওরাও আমাদেরকে বলেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীদের সঙ্গে তাদের কথা হয়েছে। তাদের সাথে তারা তো বিভিন্ন সময় আসে, কিন্তু সত্যিকার অর্থে দেখবেন কিছুদিন আগে কয়েকটা ঘটনা তারা করেছে, যে ঘটনা আওয়ামী লীগের নীতি, আদর্শ, আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্যের সাথে কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগের নীতি এবং আদর্শের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তারা কখনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন হতে পারে না, হওয়ার অধিকার রাখে না। সেই জন্যই এটার ব্যাপারে স্টেটমেন্ট করা হয়েছিল। এবং ওলামা লীগের কার্যক্রম বিতর্কিত, এটা আমরাও বলেছি, আপনারাও বলেছেন, সবাই বলেছে। তাই এটাকে আমার মনে হয় না মরা জিনিসকে আমরা আবার জীবিত করি। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাইবো যে খুব সংক্ষেপে অ্যাডভোকেট জনাব আলাউদ্দিন, যে বিচার বিভাগীয় তদন্ত বন্দুকযুদ্ধ নিয়ে যে চাইছেন, সেটির আসলে মূল উদ্দেশ্য কি অ্যাডভোকেট জনাব আলাউদ্দিন? না, এটার উদ্দেশ্য তো আপনার দেখুন, আমাদের একটা হাইকোর্ট ডিভিশনের একটা জাজমেন্ট কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু এই দিক নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। অ্যাপেলেট ডিভিশন বলেছে তারা একটা গাইডলাইন দেবে, যাই হোক সেটাও আমরা পাই নাই। কিন্তু তারপরেও এই সমস্ত মানে আপনার এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা কিন্তু কোনো নাগরিক সমর্থন করতে পারে না। যেমনিভাবে এইটাও সমর্থন করা যায় না যে একজন লোককে আপনি কোপ দিয়ে মেরে ফেলবেন এবং আপনি ভেস্তে যাবেন, এইটাও যেমন সমর্থন করা যায় না। আর একটি গণতান্ত্রিক দেশের আমরা নাগরিক হিসেবে আমরা দাবি করি, কিন্তু এখানে আইনের শাসন থাকবে না, বেআইনিভাবে সরকার তার নিজের হাতে আইন তুলে নেবেন বা একজন পাবলিক তার নিজের হাতে আইন তুলে নেবেন, এটাও হতে পারে না। তা এর অর্থই হলো যে দেশে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক শাসন নাই, আপনার দেশে কোনো সুশাসন নাই, দেশে মানুষের কথা বলার কোথাও কোনো জায়গা নাই। অ্যাডভোকেট জনাব ইসরাফিল আলম, এক সপ্তাহের যে সাঁড়াশি অভিযানে 13,000 মানুষকে গ্রেফতার করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে খুব সফল একটি অভিযান বলছেন। আপনি এর কোন দিকটা আপনি সফল দেখেন? 13,000 মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 179 জনকে জঙ্গি চিহ্নিত করা হচ্ছে বা বলা হচ্ছে, 13,000 মানুষ গ্রেফতার হয়েছে, সেইটাকে কেন সফল বলবেন? যখন কোনো সরকার একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে, তখন আমি কিছুক্ষণ আগে বলেছি কিছু নিরপরাধ লোকও কিন্তু ধরা পড়ে। যে যখন জোয়ার আসে, জোয়ারের সাথে পানিও আসে, ময়লা আবর্জনাও আসে। তো কিছু অপরাধীকে গ্রেপ্তার করতে গিয়ে কিছু নিরপরাধী লোক হয়তো গ্রেপ্তার হয়েছে, আর সেগুলো নিশ্চয়ই বিচার বিভাগ আছে, পুলিশ তদন্ত করছে স্থানীয় পর্যায়ে, এবং তারা উনিকে ছাড়াও পেয়ে যাচ্ছে। তো আগাছা তুলতে গেলে কিছু গাছও উঠে যায়, এই জিনিসগুলোই দুঃখজনক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে যে কথা বলেছেন, উনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমি তার বাইরে কোনো কথা বলতে চাই না। তবে এটুকু বলবো যে যখন এই ধরনের অভিযান পরিচালনা করা হয়, তখন একটু সতর্কতার সাথে করলেই জনদুর্ভোগটা কমে, জনস্বার্থটা সুরক্ষিত। আপনার কাছে শেষ কথা শুনবো, এই সাঁড়াশি অভিযান কথিত এবং 13,000 যেটি আপনি শুরু করেছিলেন, যদি আপনি শেষ দুটি বাক্য বলেন। না, আমি মনে করি যে এই সাঁড়াশি অভিযানের মাধ্যমে এখন যে সমস্যা, যেটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, এইটা দূর করা সম্ভব হবে না। যদি দূর করা সম্ভব হয়, তাহলে পরে আমি এই কি বলে এই অভিযানকে আমি স্বাগতম জানাবো। আর যদি না হয়, এই নিরীহ লোক যাদেরকে
বা ধরা হলো এবং যাদেরকে বিনা বিচারে এই অন্তত 1 ঘন্টাও রাখা হলো, এইটার একটা বিচার হওয়া দরকার। হ্যাঁ, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জনাব ইসরাফিল আলম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।